ইন্ট্রোডাকশন হয়। তো তিনিও নতুন এসেছেন ইউনিভার্সিটিতে, আমরাও মাস্টার ডিগ্রি করছি, ফার্স্ট আমাদের সেমিস্টার, তার ফার্স্ট ক্লাস। তো তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, নামটাম যেমন জিজ্ঞাসা করে তোমার নাম কি, কোথায় বাড়ি, হ্যান ত্যান করতে করতে তেনার পরিচয় দিলেন। তিনি হায়দ্রাবাদ ইফলু থেকে তিনি এসেছিলেন, পড়াশোনা ওখানে করেছেন, ওখান থেকে পিএইচডি করেছেন। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম স্বাভাবিকভাবে, স্যার আপনার পেপারটা কি ছিল? জিজ্ঞাসা করেন আপনি কিসের উপরে, আপনার থিসিসটা কি ছিল? পিএইচডিটা কোন একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে হয়। তো তিনি বললেন তার সাবজেক্টটা ছিল ক্রিটিসিজম, তার সাবজেক্টটাই ছিল। তিনি প্রথম দিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন, মানে আমাদেরকে বলেছিলেন, যেটা আজও বলিনি আমি, মৃত্যুর আগের দিন, মৃত্যু দিন পর্যন্ত ভুলবো না, যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সমালোচনা করার অধিকার আছে, কিন্তু তুমি যেই বিষয়ে সমালোচনা করবে সেই বিষয়ে তোমার কর্তব্য হলো কাজে আগে জ্ঞান অর্জন করা, তারপরে তুমি সমালোচনা করো। আর আজকের ডেটে কি হচ্ছে, কিছু ফেসবুকে বিপ্লবী এসেছেন, সেই বিষয়ে না জ্ঞান আছে না কিছু আছে, শুধু সমালোচনা করে যাচ্ছে। কিন্তু প্রত্যেকের সমালোচনা করার রাইট আছে, আগে সর্বপ্রথম সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমি আজকে বলবো, এই যিনি কিতা গেল, যে আমাদের মাইক সেট যিনি দিয়েছেন, ইকো হ্যান ত্যান ঠিকঠাক হচ্ছে না, তুমি কি করছো, হ্যান করছো, তোমার থেকেও ভালো হতে পারে, বলতে পারি, কিন্তু আমার কি এই বিষয়ে জ্ঞান আছে? তাহলে আমাকে কি করতে হবে? আগে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমি আগামী দিনে বলবো, আমার ফেসবুক পেজ আপনারা ফলো রাখবেন, এই গ্রাম অঞ্চলের মানুষ, অনেক সাধারণ মানুষ এসে দাঁড়িয়ে আছেন, এটা ছাড়া একটা অন্য বিষয়ে কথা বললে আপনাদের অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে না তো? যারা বাইরের আছেন একটু আওয়াজ দেন তো, অসুবিধা হবে না তো? কারণ ভাই এমবিবিএস কোর্স, ওতেও কিন্তু একটা বিষয়কে উপেক্ষা করেছে। আপনি হয়তো বলতে পারেন ভাইজান আপনার কত জ্ঞান, মোটে আমার জ্ঞান নাই, আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই, আমিও জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। সাপের কামড় নিয়ে, আমরা তো গ্রামের মানুষ, এখানে তো ম্যাক্সিমাম যারা আছেন দেখুন সব চাষবাস করা মানুষ। সাপের কামড় কাদেরকে বেশি দেয়? গ্রামের মানুষকে। শহরের থেকে গ্রামের মানুষ বেশি সাপে কামড়ে মারা যায়। এমবিবিএস এর যে কোর্স হয়, যে পড়ানো হয়, সেখানেও কিন্তু এই সাপে কামড় নিয়ে বেশি আলোচনা নাই, মানে একটা উপেক্ষা করে গিয়েছে। আগামী দিনে বলবো আপনাদেরকে, পশ্চিমবাংলার মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া এত ভালোবাসেন আমাদের মানুষদেরকে, পশ্চিমবাংলায় তার মন্ত্রীদেরকে দিয়ে বলছেন পশ্চিমবাংলায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, কিন্তু এই কৃষিকাজ করতে গিয়ে সাপের কামড়ে পশ্চিমবাংলায় প্রায় প্রতি বছরে 850 জন মারা যাচ্ছে। তাদের মরা না গিয়ে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় তার সুব্যবস্থা মুখ্যমন্ত্রী করেননি। এটা আমি বলবো একদিন সময়, ফেসবুকে বলবো। এখন ছোট্ট করে বলি কি হচ্ছে, তথ্য দিচ্ছি আপনাদেরকে। পশ্চিমবাংলায় এক বছরে 850 জন, প্রায় 850 জন মানুষ সাপে কেটে মারা যায়। সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ সরকার থেকে দেয়, পান আপনারা কেউ? আমি সবার দীর্ঘায়ু কামনা করি, আমি চাইবো না কেউ সাপে কেটে মারা যায়, কোনোদিন চাইবো না, দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আমরা মাঠ ঘাটে যাই তো, চন্দ্রমোড়া সাপ বেশি কামড়ায় না? বিভিন্ন জায়গায় কামড়াই তো। পশ্চিমবাংলায় যে সাপ আছে তার মধ্যে 6 রকম সাপ বেশি কামড়ায়, 6টা বিষধর বেশি সাপ আছে, তার মধ্যে 4টে সাপ বেশি কামড়ায়। সব আগামী দিনে বলবো, গবেষণা করছি, শিক্ষা অর্জন করছি, যারা এক্সপার্ট তাদের কাছ থেকে শিখছি, শিখে নিয়ে সমালোচনা করবো সরকারের। শিকার এখন চলছে, আমার পিরিয়ড চলছে, কিন্তু এখনো বলে যাচ্ছি কেন, একটু জানার জন্য। যারা এখানে গ্রামের মানুষ আছেন, যারা মাঠে ঘাটে বেশি থাকেন, তাদের বলি, সাপে কামড়ালে আপনারা 100 ঘন্টা 100 মিনিটের মধ্যে যদি কেউ ট্রিটমেন্ট পেয়ে যায়, 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এভিএস যদি অ্যান্টিভেনাম যেটা যদি বলে, যদি দেওয়া হয় তার শরীরে, তাহলে বেঁচে যাবে মানুষ। এটা মাথায় থাকে জানো, রুল অফ 100 বলে, মানে এটার ভাষাতে রুল অফ 100 বলে। যদি কোনো সাপে কামড়ের রোগী যদি 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম
এই অ্যান্টিভেনাম তার শরীরে পুশ করা যাতে হয়, তাহলে সেই রোগীটা বেঁচে যাবে। এটা মাথায় থাকবে তো। আর সাপে কেটে কোনো রোগী মারা গেলে সরকার তাকে ক্ষতিপূরণ দেয়। এটা নতুন আজকে শুনলেন মনে হচ্ছে না? হ্যাঁ, এটা নতুন আজকে মনে হচ্ছে অনেক, এটা নতুন শুনলেন। আগামী দিনে অনেক নতুন নতুন শুনবেন। স্টুডেন্ট ফান্ড বা আইএসএফ এর কে একটু ফলো করে রাখবেন। আমরা নতুন শেখাবো। নতুন বলতে ভুল মেসেজ নয়, যেগুলো জানানো হয় না আপনাদেরকে আমরা জানাবো, ক্ষতিপূরণও পাই। তো আগামী দিনে বলবো। শুধু সরকার কোথায় ব্যর্থ সেটা বলছি। অস্ট্রেলিয়াতে আজানটা হয়ে যাক, তারপরে 2 মিনিট বলবো আর কথা। এই বন্ধ হচ্ছে না কেন? হ্যালো, ধন্যবাদ জানাই স্টুডেন্টস ফান্ডসের আমডাঙ্গার কর্মকর্তাদের এবং রাজ্য নেতৃত্বদেরকে, যাদের প্রচেষ্টায় স্বাধীনতা সংগ্রামী অগ্নিকন্যা, বাংলার ইতিহাসে, ভারতের স্বাধীনতার ইতিহাসে সর্বপ্রথম মহিলা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। মাত্র 21 বছর বয়সে যিনি আমাদের দেশের জন্য ব্রিটিশদের অত্যাচার থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য, ব্রিটিশদের শোষণের হাত থেকে দেশকে, দেশবাসীকে রক্ষা করার জন্য লক্ষ্য আদর্শ দেশপ্রেমকে নিয়ে যিনি যার জীবনকে উৎসর্গ করেছিলেন দেশের জন্য, সেই শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবসে রক্তদান এবং কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার যে অনুষ্ঠান করছেন, অর্থাৎ তার আত্মবলিদান দিবসকে স্মরণীয় করে রাখার জন্য যে প্রোগ্রাম করেছেন, তার জন্য আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা যারা আছেন। এই বর্ষাকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আপনাদের মূল্যবান সময় আজকের এই প্রোগ্রামে দিয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় এই প্রোগ্রামকে দেওয়ার জন্য এই প্রোগ্রাম সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারছে। আমি ধন্যবাদ জানাই যে টিম এসেছেন এখানে, মেডিকেল টিম এসে আজকের এই রক্তদান উৎসব থেকে, রক্তদানের মঞ্চ থেকে, এলাকা থেকে যে রক্তগুলো নিয়ে যাচ্ছেন, মানুষের মুমূর্ষু রোগী সেবার্থে ব্যবহার করবেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে যারা রক্ত দিয়ে সম্প্রীতির বার্তা বহন করছেন, ঐক্যের বার্তা বহন করছেন, বিভেদকে মুছে সাম্যের কথা বার্তা দিচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি আরো ধন্যবাদ জানাই যে মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, তারা মিডিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যেমন শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবসকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন, সাথে সাথে আমাদের যারা রক্ত যোদ্ধারা আছে, যারা রক্ত দিচ্ছেন এবং আমাদের প্রোগ্রামের খবরটাও যারা ছড়িয়ে দিতে সচেষ্ট হচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আরো সাথে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে, যাদের প্রচেষ্টায় আজকের প্রোগ্রামটা সফলভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। আমরা আজকে উপস্থিত হয়েছি স্টুডেন্ট ফান্ডের আমডাঙ্গা ব্লক কমিটির উদ্যোগে রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য যে প্রোগ্রামে। আর কার স্মৃতিতে হচ্ছে আমি আগেই বললাম, ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে, পশ্চিমবাংলার ইতিহাস দেখলে জানা যাবে
স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করাতে, ব্রিটিশদেরকে পরাস্ত করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর ধরে যে ভারতীয়রা আপসহীন সংগ্রাম করেছিলেন, তার মধ্যে বাংলা কোনো অংশে পিছিয়ে ছিল না। পশ্চিম বাংলা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে, ব্রিটিশদেরকে ভারত ছাড়া করতে, ব্রিটিশদের খালতাবা থেকে দেশকে মুক্তি দেওয়ার প্রথম সারিতে বাংলার অবদান ছিল, যার আজও জ্বলন্ত প্রমাণ। আপনারা আন্দামানে চলে যাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন যে যাদেরকে ওখানে রেখেছিল ব্রিটিশরা, সেখানে বাঙালিদের কতজন আছে সেই নামের লিস্ট দেখলেও বোঝা যাবে। সে এমন একজন বাঙালি ছিলেন যার স্মৃতিতে আজকে আমরা এই রক্তদান শিবির এবং কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা দিচ্ছি। শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার 5ই মে 1911 সালে অবিভক্ত বাংলার, তখন সম্ভবত চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। স্বল্প সময়ে মাস্টারদান স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাস্টারদার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করার স্বার্থে তিনি ওই বিপ্লবী বাহিনীতে যোগদান করলেন। মাত্র 21 বছর বয়সে তিনি পার্বত্য অঞ্চলে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের একটা ক্লাব ছিল, সেখানে 15 জনের একটা টিম গিয়ে আক্রমণ চালায়। সেই আক্রমণ চালাবার ফলে ব্রিটিশ পুলিশের হাতে বেশ কিছু সহযোদ্ধারা ধরা পড়েন। প্রায় শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারও ধরা পড়ে যাবে এই পরিস্থিতি হয়ে গিয়েছিল। তিনি কিন্তু ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে তিনি আত্মহত্যা করেন। হয়তো আত্মহত্যা শুনে অনেকে অনেক কথা বলতে পারেন যে কেন তিনি আত্মহত্যা করে নিলেন। কারণটা অনেকটা বড় আছে। আপনাদের বলে রাখি, আলিপুর সেন্ট্রাল জেল এখন তো আলিপুর মিউজিয়াম হয়েছে, আপনারা গিয়ে একবার দেখে আসবেন। মিউজিয়াম করা নিয়ে একটু বিতর্কে আছে, আমি বিতর্কে যাচ্ছি না, আপনারা গিয়ে দেখে আসবেন। আমি আলিপুর মিউজিয়ামে গিয়েছি, গিয়ে দেখে এসেছি যেখানে ফাঁসি কাটছিল ব্রিটিশ পিরিয়ড থেকে, যেখানে আমাদের যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো। আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন দেশে, আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে ব্রিটিশরা যেখানে ফাঁসি দিত, তারই কাছে তারই একদম সন্নিকটে একটা দোতলা বাড়ি আছে, সেল টাইপের করা আছে। সেলের বড় বড় জানালা ছিল, যেখানে ফাঁসির মঞ্চটা ছিল সেই দিকেই। আমি কৌতূহলবশত ওখানে যিনি গাইডে ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে ফাঁসির মঞ্চ আর এই এত কাছেই সেলের দরজা কেন, সরি জানালা কেন? ধরুন না যদি এটা মঞ্চ হয়, এই এত দূরে। তখন তিনারা আমাকে বললেন যে আমাদের যখন স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করত, যারা ধরা পড়ে যেত, তাদেরকে ফাঁসি দিলে যখন দিত, আর বাকি যারা যোদ্ধারা তারা যারা জেলে থাকতো, তাদেরকে ওই জানালার সামনে নিয়ে এসে দাঁড় করাতো, দাঁড় করিয়ে চাপ দিত, ভয় দেখাতো যে দেখো তোমার ওই সহযোদ্ধার অবস্থা দেখো, তাকে আমরা ফাঁসিতে চড়াচ্ছি। যদি তুমি না বলো কোথায় কি গোপনে কি আলোচনা করছো, কোথায় কি মিটিং করছো, ব্রিটিশদের বিরুদ্ধে কি প্ল্যান পরিকল্পনা তৈরি করছো, যদি না তোমরা বলো তোমাদের ওই একই অবস্থা হবে, অর্থাৎ ফাঁসি দেওয়া হবে। তাদের মনে ভয় ঢুকাতো, সেই জন্য ওই অবস্থা করেছিল। কিন্তু আমাদের কোন যোদ্ধারা যারা দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল, তখন ইন্টারনেট বা সোশ্যাল সাইটের কিছুই ছিল না, বা এই ফোনের এত রমরমা ছিল না। যে যার সংকল্প নিয়ে, মনের আবেগ নিয়ে বেরিয়ে গিয়েছিল। শহীদ বিনয় বাদল দিবসও ভাবেনি চলার পথে কাকে পাবো, শহীদ আশফাকুল্লাহ ভাবেনি চলার পথে কাকে পাবো, শহীদ বিরসা মুন্ডাও ভাবেনি চলার পথে কাকে পাবো, শহীদ ভগৎ সিংও ভাবেনি চলার পথে কাকে পাবো, শহীদ ক্ষুদিরাম বসুও ভাবেছিল না যে চলার পথে কাকে পাবো। ওনারা এইটাই নিয়ে সংকল্প নিয়েছিল, দেশকে স্বাধীন করতে হবে। এগিয়ে এসেছিল, একে একে সহযোদ্ধারা জুড়ে গিয়েছিল। কিন্তু তারা অনেক অত্যাচার, ওই ভয় দেখানোর ফলেও ওই আলিপুর তখন সেন্ট্রাল জেলে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, প্রয়োজনে তারা
ফাঁসি ঘাটে তাদের চড়ে গিয়েছিলেন দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার ফলেও করেও কিন্তু কোনো স্বাধীনতা